এবার ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এতে মারা গেছেন অন্তত 5 জন। আটক করা হয়েছে 2 পাইলটকে। প্রথমে নাকচ করলেও ওই ঘটনার ভিডিও প্রকাশিত হলে স্বীকার করে নেয় ভারত। 2 জন পাইলটকে আটক করেছে পাকিস্তান। ভারত বলেছে তাদের কোনো রাফায়েল ধ্বংস হয়নি, কোনো পাইলট গ্রেফতার হয়নি। কিন্তু পাকিস্তানও এই ব্যাপারে চুপ। তারা বলেনি যে আমরা আটক করেছি এবং তারা বলেনি যে আমাদের কাছে আছে। মানে দুটোই তারা বলেছে, মানে পাকিস্তান একদম নীরব থেকেছে। কিন্তু আল জাজিরা দু দেশের সাথে কথা বলে, ভারত পাকিস্তানের তাদের সোর্সের সাথে কথা বলে এই নিউজটি প্রকাশ করেছে। ভারত পাকিস্তান যুদ্ধ অবশেষে থেমেছে। নরেন্দ্র মোদী আমেরিকার কাছে ফোন করে কান্না করেছে। কান্না করে বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে ফোন করে যুদ্ধ বন্ধ করতে বলেছেন। পাকিস্তান আগে থেকে বলেছে তারা যুদ্ধ বন্ধ করলে আমরা করে দেবো, কারণ পাকিস্তান সবসময় বলেছে আমরা শান্তিপ্রিয়। তো আসলে ডোনাল্ড ট্রাম্পকে কি বলেছিলেন নরেন্দ্র মোদী, এই বিষয় নিয়ে আমরা যেটা আলোচনা শুনবো। আলোচনা শুনলে বুঝতে পারবো যে এই যুদ্ধের মধ্যে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে পাকিস্তান। কালকে আপনাদের বলেছিলাম 83 থেকে 84 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ভারতের। এখন প্রশ্ন হলো, ভারত এই ক্ষতিটি কিভাবে করল? এই ক্ষতিটি পাকিস্তানের আক্রমণের ফলে হয়েছে। প্রশ্ন হতে পারে কতদিন এই ক্ষতি পোষাতে পারে। কিছু কিছু মাধ্যম বলছে এটি 10 বছরেও ভারত পূরণ করতে পারবে না। 83 বা 84 বিলিয়ন মার্কিন ডলার, এটাকে ক্যালকুলেটরে হিসেব করে দেখেন কত টাকা হতে পারে। ভারতের মতো একটা দরিদ্র দেশের জন্য এটা খুবই কঠিন। তাদের বাজেট বড় হতে পারে, তাদের আর্থিক অবস্থাকে আপনারা জনসংখ্যার বিশ্লেষণে যদি নিয়ে আসেন, দেখবেন বাংলাদেশের চেয়ে কিছুটা আপগ্রেড ভারত, কিন্তু তাদেরও অবস্থা আমাদের মতোই অনেকটা। দ্বিতীয় বিষয়টি হলো, পাকিস্তান এবং ভারতের এই যুদ্ধে আসলে শেষ পর্যন্ত কার জয় হলো কার পরাজয় হলো, এটি ভারতের জনগণ মনে করছেন তাদের জয়, পাকিস্তান সহ পুরো বিশ্ব মনে করছে পাকিস্তানের জয়। কীরকম? পাকিস্তান বলেছিল যে আমরা তোমাদের ঘুম ভাঙাতে আসিনি, তোমরা আমাদের ঘুম ভাঙিয়েছ, তোমরা আমাদের দরজায় কড়া নেড়েছ, এখন আমরা এর শেষ দেখব। এটি পাকিস্তানের আইএসপিআরের বক্তব্য ছিল। আসলেই পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটল, 26 জন পর্যটক যে প্রাণ হারালো, এই ঘটনার আসলে প্রকৃত অপরাধী কে, এটি কি ভারত প্রমাণ করতে পেরেছে? পারেনি। তাহলে ভারত কেন পাকিস্তানকে দায়ী করলো? এই প্রশ্নটি বিবিসি, সিএনএন সহ পুরো পৃথিবীর বড় বড় গণমাধ্যমগুলো তুলেছে, কিন্তু ভারত এর পরিপ্রেক্ষিতে একটি কারণ উল্লেখ করতে পারেনি যে কারণে তারা পাকিস্তানে আক্রমণ করেছে। পাকিস্তান বারবার বলেছে আসেন কথা বলেন, যদি প্রমাণ থাকে পাকিস্তান এই রকম কোনো কাজ করেছে বা পাকিস্তানের কোনো জনগণ করেছে বা পাকিস্তানের কোনো সন্ত্রাসী সংগঠন করেছে, সেটা আমাদের প্রমাণ দেন। ভারত দিতে পারেনি। ভারত বরং রাজনৈতিকভাবে নরেন্দ্র মোদী বা বিজেপি একটা কার্ড খেলার চেষ্টা করেছে যে তারা মুসলমানদের উপর চড়াও হওয়ার জন্য এই ঘটনাটি নিজেরা ঘটিয়ে পাকিস্তান বা মুসলিম সম্প্রদায়কে দোষারোপ করতে চেয়েছে। এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরপরই ওয়াকফ আইন যে ভারতে পরিবর্তন করেছে, সেই ইস্যুর ধামাচাপা পড়ে গেছে। তখনই আলোচনা এসছে যে এটা ওয়াকফ আইন, মুসলমানদের যে ওয়াকফ আইন, এটার উপর খড়গ চালানোর জন্য ভারত মূলত পাকিস্তানের দিকে তীর ছুঁড়েছে পেহেলগাঁওর ঘটনা ঘটিয়ে। এবং পাকিস্তান প্রমাণসহ বলেছে যে এটা র এবং বিজেপি সরকার সম্মিলিত ঘটিয়েছে। এবং মানে পাকিস্তানের আইএসপিআর এই ব্যাপারে কিছু ডকুমেন্টও প্রদর্শন করেছে। পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসী যে ঘটনাগুলো বিগত সময় ঘটেছে, এর সঙ্গে ভারতের ইন্টেলিজেন্স বা সেনাবাহিনী যে জড়িত, এটিও তথ্য প্রমাণ, রেকর্ড, সকল অডিও বা চ্যাটিং, তাদের সন্ত্রাসীদের সাথে ভারতের সেনাবাহিনীর যে কথোপকথন, সব প্রকাশ করে দিয়েছে এবং সেটা আন্তর্জাতিক গণমাধ্যম লাইভ ব্রডকাস্ট করেছে। এর জবাব ভারত দিতে পারেনি। তাহলে পাকিস্তানকে দোষারোপ করে ভারত এই যুদ্ধটা করতে চেয়েছিল কেন? তাদের কয়েকটা উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে নেক্সট কোনো ভিডিওতে বলবো। গতকাল রাতে 2 দেশ, ভারত এবং পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সিজফায়ারে গেছে, অর্থাৎ যুদ্ধ বিরতিতে গেছে। এরপরও 2 দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে আক্রমণ পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। ভারত অভিযোগ করেছে এটি পাকিস্তান করেছে, পাকিস্তান বলেছে ভারত করেছে। এরপরও আমরা দেখলাম যে 2 দেশের মধ্যে কিছু ড্রোন অ্যাটাকের ঘটনা ঘটেছে এবং ভারত বলছে পাকিস্তান শ্রীনগরে একাধিকবার ড্রোন অ্যাটাক করেছে। এরপর লাইন অফ কন্ট্রোলে 2 দেশের মধ্যে ভারী গোলা বর্ষণ হয়েছে এবং 2 পক্ষের
মধ্যে আমরা দেখলাম যে উত্তেজনা রাতভর ছিল। পাকিস্তান সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে, ভারত সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে। অনেকেই প্রশ্ন করেছেন এই সিজফায়ার কেন, যুদ্ধবিরতি কেন, কার লাভ কার ক্ষতি এতে। আপনাদেরকে আমি আজ থেকে 3 দিন আগে বলেছিলাম ভারত আরব রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিজফায়ার চাচ্ছিল, কারণ ভারত বুঝতে পারছিল যখন তারা পাকিস্তানে একসাথে স্ট্রাইক চালালো অপারেশন সিঁদুর, এরপর পাকিস্তান যে রিটেলিয়েট করবে খুব ভয়ঙ্করভাবে এটি তারা বুঝতে পেরেছে এবং তারা আমেরিকার শরণাপন্ন হয়েছে। আমেরিকাও পাকিস্তানকে এই ব্যাপারে কোনো চাপ দিয়েছে যাতে কোনো প্রকার তারা ভারতে আক্রমণ না করে, কিন্তু পাকিস্তান সেই বিষয়টা কৌশলগত কারণে কিছুটা থেমে থেকে প্রথমে তারা একটা বড় রকম ড্রোন অ্যাটাক চালালো, 450 বা 400 ড্রোন ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকিয়ে অ্যাটাক চালালো। পরের দিন ঠিক ফজরের নামাজের পর তারা বিশাল মাপের অ্যাটাক চালালো। এক অ্যাটাকেই ভারতের 22টি সেনা স্থাপনা উড়ে গেল, তাদের সবচেয়ে অহংকারের মিসাইল স্টোরেজ ব্রাহ্মস সেটাও উড়ে গেল। এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো ব্যবহার করে যুদ্ধ করেছে এই প্রত্যেকটা বেজকে উড়িয়ে দিল। খোদ গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, শ্রীনগর এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে একযোগে অ্যাটাক চালালো পাকিস্তান। সব শেষ। কি দাঁড়ালো গতকালকেও আরও 2টো রাফায়েলকে ভূপাতিত করেছে পাকিস্তান এবং 2জন পাইলট পাকিস্তান আটক করেছে। আল জাজিরা স্পষ্ট করে বলেছে, তার সূত্রগুলো বা তার সোর্সগুলো বলেছে যে কালকেও পাকিস্তান আরও 2টো রাফায়েল ভূপাতিত করেছে। আগে 3টে, পরে 2টো, মোট 5টি রাফায়েল ভূপাতিত হয়েছে এই মাত্র কয়েকদিনের যুদ্ধে এবং 2জন পাইলটকে আটক করেছে পাকিস্তান। ভারত বলেছে তাদের কোনো রাফায়েল ধ্বংস হয়নি, কোনো পাইলট গ্রেফতার হয়নি, কিন্তু পাকিস্তানও এই ব্যাপারে চুপ। তারা বলেনি যে আমরা আটক করেছি এবং তারা বলেনি যে আমাদের কাছে আছে, দুটোই তারা বলেছে, পাকিস্তান একদম নীরব থেকেছে। কিন্তু আল জাজিরা 2 দেশের সাথে কথা বলে, ভারত পাকিস্তানের তাদের সোর্সের সাথে কথা বলে এই নিউজটি প্রকাশ করেছে যে পাকিস্তানের কাস্টডিতে রয়েছে ভারতের 2জন পাইলট, এর মধ্যে একজন নারী রয়েছে। তার এই যুদ্ধে ভারত তার হিসেব মিলাতে গিয়ে দেখেছে তারা একাধিক যুদ্ধ বিমান হারিয়েছে। তাদের মোটামুটি যুদ্ধ করার জন্য পাকিস্তানের বিরুদ্ধে যে বেজগুলো তারা এত বছর এত যুগ ধরে প্রস্তুত করেছে সেই বেজগুলো উড়ে গেছে, তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস হয়েছে, তাদের টাওয়ার সিস্টেম ধ্বংস হয়েছে, তাদের S-400 ধ্বংস হয়েছে এবং তাদের MiG-29, Su-30 সহ বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে। সকল কিছু মিলে এই যুদ্ধে ভারত পরাজিত হয়েছে, কারণ এখন পর্যন্ত, কালকে লাস্ট আপডেট পর্যন্ত এবং আজ সকালের আপডেট পর্যন্ত ভারতের প্রচুর সংখ্যক সেনা হারিয়েছে এই যুদ্ধে, কিন্তু পাকিস্তানের একজন সেনাও প্রাণ হারায়নি। এটা না ভারত দাবি করতে পেরেছে না পাকিস্তান স্বীকার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন পর্যন্ত স্বীকার করেনি যে পাকিস্তান একজন সেনা হারিয়েছে, কিন্তু বড় বড় গণমাধ্যম বলেছে ভারত অনেক সেনা হারিয়েছে। তবে পাকিস্তান যা হারিয়েছে 30 থেকে 35 জন সাধারণ মানুষের প্রাণ, কিছু মসজিদ, মাদ্রাসা, এর বাইরে পাকিস্তানের বড় অঙ্কের কোনো ক্ষতি হয়নি। পাকিস্তানের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়নি, একটি বড় ড্রোন আক্রান্ত হয়নি, পাকিস্তানের কোনো পাইলট আটক হয়নি। পাকিস্তানের সকল পাইলট শেষ পর্যন্ত আবারও তার দেশে ফেরত এসেছে। এই যুদ্ধে ভারত যখন বুঝতে পেরেছে তারা পাকিস্তানকে মোকাবেলা করতে পারছে না বা পারবে না, বা পাকিস্তান যে কোনো সময় কাশ্মীর দখলে যেতে পারে, কারণ কালকে 3 থেকে 3.5 ঘন্টা পুরো কাশ্মীরের আকাশ পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল। ভারতের সকল সিস্টেমগুলো ভেঙে পড়েছিল, বেজ ধ্বংস হয়েছে, তাদের পাইলট যুদ্ধ বিমানগুলো সরে গেছে, তাদের সেনারা সীমান্ত থেকে পালিয়ে গেছে। এই পরিস্থিতিতে ভারত সিজফায়ার করে বিভিন্ন রাজ্য থেকে আরও অতিরিক্ত সেনা আনার কাজটি করেছে। পরবর্তী লাইন অফ কন্ট্রোলে 2 পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এখন বিষয়টা হলো পাকিস্তান এমন চূড়ান্ত বিজয় হাতছাড়া করলো কেন? তারা বিজয়ী হয়েছে, কিন্তু তাদের টার্গেট ছিল 75 বছরের যে জঞ্জাল ভারত তৈরি করেছে কাশ্মীর ইস্যুর সমাধান, এই ইস্যুটি কিন্তু পাকিস্তানের সামনে ছিল। বলা হচ্ছে যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা সেনাপ্রধান আসিম মনিরের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক চাপ ছিল। তারা চেয়েছিল দ্রুত যুদ্ধবিরতি, এবং পাকিস্তান আমাদের দেশের মতোই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের ঘাটটাকে বা তাদের মাথাটাকে বিক্রি করে দিয়ে চলতে হয়। দরিদ্র রাষ্ট্র কিংবা রাজনৈতিক অরাজকতার জন্য
আমেরিকার প্রেসক্রিপশনের বাইরে আসলে এই দেশগুলো চলতে পারে না, তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ নয়। একটি বিষয় এসছে যে আসিম মনির সেনাবাহিনী মানে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পড়ে শেষ পর্যন্ত সিজফায়ারে রাজি হয়েছেন। যেদিকে এক কথা যদি বলি যে ভারত তো ছিল কোণঠাসা, ভারত ছিল বিপাকে। পাকিস্তান যদি আর 3-4 দিন যুদ্ধ চালিয়ে যেত, ভারত পুরোপুরি প্রমাণিতভাবে পরাজিত হতো। কিন্তু দেখেন ভারতের গণমাধ্যম বলছে তারা এটা করেছে সেটা করেছে, পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছে। মানে তারা যে মিথ্যাচারগুলো করেছে, এই মিথ্যাচারের জবাব আমার মনে হয় 3 থেকে 5 দিন যুদ্ধ চললে পেয়ে যেত পুরো বিশ্ব। এখন প্রশ্নটা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো এই দুই দেশের বর্তমান পরিস্থিতি? দুই দেশ এখন সীমান্তে উত্তেজনা আছে, বড় মাপের বড় স্কেলের কোনো যুদ্ধ চলছে না, কিন্তু যে কোনো সময় এই দুই দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হতে পারে। বলা হচ্ছে নরেন্দ্র মোদীর দেশ যে বিপত্তিতে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে তিনি আবারও এর প্রতিশোধ নিতে হবে, কারণ দেশের মানুষকে তিনি মুখ দেখাতে পারবেন না, তার ফেস সেভিং হচ্ছে না। এবং 2019-এ যখন পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের কাছে এইভাবে পরাজিত হয়েছিল অভিনন্দনদের মতো পাইলটরা, তার আবারও রিপিট আমরা দেখলাম শিবাঙ্গী সিংয়ের মতো পাইলটরা আবারও পাকিস্তানের হাতে আটক হয়েছে। 5টি যুদ্ধ বিমান হারিয়েছে শুধু রাফায়েল, এছাড়া আরও একাধিক। এবং পাকিস্তানের হাতে ভারত প্রায় 90টির মতো ড্রোন হারিয়েছে তাদের। এছাড়া আরও তো পরিসংখ্যান আমি দিয়েছি। এই বিশাল ক্ষতি ভারত পাকিস্তানের উপর প্রতিশোধ ছাড়া মেটাবে কী করে? আবার নরেন্দ্র মোদী যেই ফেস সেভিংয়ের জন্য বা রাজনৈতিক স্বার্থে এই লড়াইটা করেছেন, ভারতকে পরাজিত করতে না পারলে নরেন্দ্র মোদীকে বিরোধী দল এবার সাইজ করে ফেলবে, এটা বোঝা যাচ্ছে। তাই বলা যাচ্ছে যে নরেন্দ্র মোদী কৌশলগত কারণে সিজফায়ার করলেও আবারও পাকিস্তানে কোনো বড় অ্যাটাক চালাতে পারে, এবং সেই অ্যাটাকটি হবে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এই অভিযোগ তুলে, এবং পাকিস্তানের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সব কিছু মিলে শেষ যে কথাটি আমরা বলতে পারি, এই লড়াইতে পাকিস্তান যা পেয়েছে ভারত তা হারিয়েছে। তবে ভারতের নজর এবার বাংলাদেশের দিকে, এমনটিও শোনা যাচ্ছে। ভারত পাকিস্তানে মার খেয়ে এবার ছোট দেশের দিকে তাদের দৃষ্টি ফেরাতে পারে। তাই বাংলাদেশ সরকারের উচিত, বাংলাদেশ সেনাবাহিনীর উচিত অতি দ্রুত বাংলাদেশের সীমান্তগুলোতে শক্ত পাহারা নিশ্চিত করা। ইতিমধ্যে আরেকটি খবর পাওয়া গেছে, বাংলাদেশ সরকার নতুন সিদ্ধান্ত নিচ্ছে, তারা চীনের J-10C এই যুদ্ধ বিমানটি কিনতে চায়, যে যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের পাইলটরা ভারতকে পরাজিত করেছে এবং সফলভাবে রাফায়েল ধ্বংস করেছে, তাদের বেজ ধ্বংস করেছে। সেই চীনের তৈরি J-10C যুদ্ধ বিমানটি বাংলাদেশ কিনতে যাচ্ছে, এবং এটি নিয়েও মোটামুটি আমরা আমাদের গণমাধ্যমগুলোতে খবর দেখেছি। আমি মনে করি এই সময় বাংলাদেশের আপনাদের ব্রেকিং খবর জানাবো। আমাদের সাথে আজকে সংযুক্ত হয়েছেন তুরস্ক থেকে টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজ, যিনি পাকিস্তান এবং ভারত যুদ্ধ নিজে তার টেলিভিশনে সম্প্রচার করছেন। প্রতি মুহূর্তের আপডেট তার কাছে রয়েছে। পাকিস্তান কোন কোন টেকনোলজি ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে, কিভাবে পাকিস্তান এত বড় বিজয়টা পেয়েছে, সব বিষয়ে তিনি জানাবেন। তবে শুরুর আগে একটি কথা বলে দিয়ে আমরা শুরু করছি, সেটি হলো আমি আপনাদেরকে 2 দিন আগে বলেছিলাম যে ভারত চরম ধোলাই খাওয়ার পর আরব রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়েছিল যেন পাকিস্তান ভারতে কোনো আক্রমণ না করে। কিন্তু পাকিস্তান ভোরবেলাতে যে আক্রমণটি করলো এবং এক অ্যাটাকে পুরো ভারতকে দোলে মুচড়ে দেওয়ার পর ভারত হতাশ হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারত নিজেই স্বীকার করছে যে তাদের কতগুলো এয়ারবেস ধ্বংস হয়েছে, তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস হয়েছে, সব ভারত একে একে স্বীকার করতে শুরু করেছে। পরবর্তী ভারত যে কাজটি করেছে, তারা আরব রাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সিজফায়ারে রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানিয়েছেন দেশ শেষ পর্যন্ত সিজফায়ারে গেছে, অর্থাৎ যুদ্ধ বিরতিতে পৌঁছেছে। পুরো বিষয়টি কন্ট্রোল করেছে ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, এবং এটি পুরোপুরি নরেন্দ্র মোদীর কারণেই হয়েছে, কারণ তিনি পাকিস্তানকে আর কোনোভাবে নিতে পারছিলেন না। পাকিস্তান একদিনে যেভাবে কোমর ভেঙে দিয়েছে দাদাদের দেশটাকে, শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল। ঠিক 2 দিন আগে খবরটি আমি দিয়েছিলাম যে তারা চেষ্টা করছিল সিজফায়ার, এবং তাদের রাফায়েল ধ্বংসের পর তারা পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু লেটেস্ট খবর বলছে যে ভারত সিজফায়ার করেও আজাদ কাশ্মীরের কয়েকটি স্থানে তারা সেটাকে ভায়োলেট করেছে। দর্শক, আমরা মূল খবরে চলে যাচ্ছি। আমাদের সাথে এখন সরাসরি সংযুক্ত হচ্ছে তুরস্ক থেকে ওয়ালিদ বিন সিরাজ। ওয়ালিদ ভাই, আপনাকে ওপেন দ্য ইউটিউব চ্যানেলে অভিনন্দন এবং শুভেচ্ছা।
আসসালামু আলাইকুম মাসুম ভাই, আপনাকেও অনেক অনেক অভিনন্দন এবং আমাদের যারা ওপেন দি আইস চ্যানেলের দর্শক শ্রোতা রয়েছেন, যারা নিয়মিত দেখেন, কমেন্টস করেন, যারা আমাদের পাশে থাকেন, আমাদেরকে অনুপ্রেরণা দেন, তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আমি প্রথমে একটু জানবো সিজফায়ার নিয়ে আসলে আপনি আপডেট কি দিবেন? মাসুম ভাই, সিজফায়ার টি হয়েছিল আসলে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, অর্থাৎ গতকালকে পাকিস্তানের সময় বা ভারতের সময় প্রায় একটা থেকে দেড়টার দিকে পাকিস্তান যখন তার অপারেশনটি শুরু করলো, বুনিয়ানুল মাসরুর অর্থাৎ সীসার প্রাচীর, এই অপারেশনটি শুরুর 3 থেকে 4 ঘন্টার পরে ভারতের যে লস হয় সেই এবং ভারতের যে সৈন্যদের অবস্থা হয়, সেনাবাহিনীর যে অবস্থা হয়, এটির প্রকৃত অবস্থা এতটুকুই ভয়ানক ছিল যে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করেন এবং সেখানে জয়শঙ্কর অনুরোধ করেন পাকিস্তানে সরাসরি আসিম মুনিরের সাথে অতি দ্রুত একটু কথা বলে সিজফায়ারের ব্যবস্থা করার জন্য। এবং তারা হচ্ছে পরবর্তীতে এটি নিয়ে আলোচনার টেবিলে বসবেন। এই ঘটনার পরে আমরা দেখলাম যে আজকে সিজফায়ারটি বা যুদ্ধবিরতি অবস্থান বিরাজ করছিল, কিন্তু তার 2 ঘন্টা পরেই ভারতের দিক থেকে প্রথমে কাশ্মীরে এবং শিয়ালকোটে, পাঞ্জাবের শিয়ালকোটে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট এবং ভাওয়ালপুরে কিছু ড্রোন হামলা করেছে এবং পাকিস্তানের সেই ড্রোনগুলোর বেশ কিছু ড্রোনকে পাকিস্তান আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, পাকিস্তানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ এটি কিন্তু একটি সরাসরি যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির বিরোধী কাজে পাকিস্তানের হাতে এটি কিন্তু আরেকটি শক্তিশালী কূটনৈতিক একটি কার্ড চলে গেল ভারতের এই আচরণের কারণে। আমি একটু বলে দিতে চাই যে আমি কিভাবে নিশ্চিত হলাম যে জয়শঙ্কর প্রথমে ফোনটি করেছিলেন। এটি সিএনএন এর যে সাংবাদিক রয়েছেন, সিএনএন আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম। এই সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বলতে পারি, কারণ সিএনএন এর মুখপাত্র তিনি বলেছেন যে তিনি স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলে নিশ্চিত হয়েছিলেন যে প্রথম ফোনটি আসলে আসে জয়শঙ্করের কাছ থেকে এবং পরবর্তীতে তিনি অবস্থার এই পরিস্থিতি দেখে তিনি বুঝতে পারলেন যে ঘটনাটি আসলে সিরিয়াস এবং তিনি পরবর্তীতে পাকিস্তানের সেনাপ্রধান কে ফোন কলে একটি যুদ্ধবিরতি করার জন্য অনুরোধ করেছিলেন। মাসুম ভাই, আচ্ছা, আমি একটু আপনাকে শোনাচ্ছি। কিছুক্ষণ আগের আপডেট, সিজফায়ার ভঙ্গ হয়েছে, আবারও দু দেশের মধ্যে লড়াই শুরু হয়েছে। আমি একটু যদি আমাদের দর্শককে অডিওটা শোনাই, আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। भारत कशीदगी एक मर्तबा फिर उरूज पर है। जंग बंदी का मुआहिदा टूट चुका है, सीज फायर खत्म हो चुकी है और इस वक्त घमसान का रंग पड़ चुका है। बुज़दिल, मक्कार, अय्यार और इंतहाई घटिया दुश्मन से पाकिस्तान का पाला पड़ा है और इस वक्त दुश्मन ने अपनी असल औकात दिखा दी है। इस सब के अंदर अमेरिका की तरफ से सीज फायर मुआहिदे का ऐलान हुआ। पाकिस्तान और भारत दोनों ने इसे एक्नॉलेज किया, लेकिन रात की तारीकी में दुश्मन अपनी खसलत से बाज नहीं आया और इस वक्त किया जा रहा है पाकिस्तान के खिलाफ एक बहुत बड़ा प्लॉट है, पाकिस्तान के खिलाफ एक बहुत बड़ी साजिश है और इस सब के अंदर इल्जाम पाकिस्तान पर लगाकर एक बहुत बड़े सीज फायर की तैयारी जो है वो भारत ने शुरू कर दी है। इस सब के अंदर जो नरेंद्र मोदी ने इंपॉर्टेंट मीटिंग बुलाई जिसमें तमाम सर्विसेज चीफ्स थे और उसमें इनकी बॉडी लैंग्वेज शिकस्त खुर्दा थी, लेकिन अपनी अय्यारी और अपनी मक्कारी पर ये लोग इस वक्त कायम हैं और अपनी शिकस्त के दाग धोने के लिए अब ये कोई एडवेंचर करना चाह रहे हैं। इस वक्त पाकिस्तान আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু সাংবাদিক মাকদুম শাহাবুদ্দিন আল জাজিরায় কাজ করতেন। তো উনি ইউরোপ থেকে কভার করেন, পাকিস্তানের নাগরিক। যেটা বুঝতে তো পারছেন যে সিজফায়ারটি তারা করেও সেটা ভায়োলেট করে দুই পক্ষ বেঁচে যায় এবং তার অভিযোগটি হলো যে নরেন্দ্র মোদী
তার সকল প্রধানদের সাথে মিটিং করেছেন, তারা আসলে মূলত এটা একটা নাটক করেছিল। আমার মনে আছে গতকালকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছিলেন যে সিজ ফায়ার ভারতের একটি নাটক হতে পারে, তাই এই ব্যাপারে আমরা গভীর লক্ষ্য রাখছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাপে মূলত বোধহয় পাকিস্তান বাধ্য হয়েছিল সিজ ফায়ার। এখন সিজ ফায়ার ভায়োলেট করে দুই পক্ষ আবারও লড়াইতে জড়িয়ে গেছে। আসলে কি হতে পারে পরিণতি, বা ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যৌথ কি পাকিস্তানের বিরুদ্ধে কোনো পরিকল্পনা নিয়ে কাজ করছে? আপনি কি মনে করছেন? মাসুম ভাই, আমি আসলে মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান বিরোধী কোনো অবস্থান নেই। প্রথমত, সে আসলে এই যুদ্ধটি চান না। তিনি আসলে এই যুদ্ধটির বিরোধিতা করছেন। তিনি চান দুই পক্ষ একটি সমঝোতায় চলে আসুক। কিন্তু ইন্ডিয়া এই কৌশলটি অবলম্বন করেছে, তার কারণ হচ্ছে যুদ্ধের 4 ঘন্টার ভিতরে ভারতের সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের মেরুদণ্ডের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। আপনি যদি দেখে থাকেন তাহলে পাকিস্তান যেগুলো ক্লেম করছে এবং তারা বলছে তাদের হাতে ফর্মিডেবল প্রমাণ রয়েছে, যেটি তারা হচ্ছে আহ আগামীকালকে যে আইএসপিআর এর প্রেসার হবে সেখানে তারা প্রকাশ করে দিবে। এর আগে যে তারা 5টি ফাইটার জেটকে ভূপাতিত করেছিল সেটির প্রমাণ তারা যেভাবে দিয়েছে এবারও তারা দিবে। এর মাঝখানে খবর এসেছে আজকে আরো 2টো রাফাইল ভূপাতিত করেছে এবং একজন নারী পাইলটকে গ্রেফতার করেছে। এটি আমরা শিবানী দেখলাম সিং। যে আল জাজিরার যিনি পাকিস্তানের, জি জি, শিবাঙ্গী সিং, এটি আমরা দেখলাম যে আল জাজিরার যিনি পাকিস্তানের মুখপাত্র রয়েছেন তিনিও এটির সত্যতাকে এটিকে সত্য বলে প্রচার করছেন। এবং এর বাইরে আমি বেশ কয়েকটি আন্তর্জাতিক সোর্স থেকেও ব্যাপারটি দেখেছি যে তাদের মতেও যে জি আরো কয়েকটি রাফায়েল ভূপাতিত করা হয়েছে। অর্থাৎ আপনি ছয়টি এখন পর্যন্ত যদি শুধু 5টি রাফায়েলকে ভূপাতিত করা হয়, 5টি রাফায়েলের মূল্য রয়েছে $1.5 বিলিয়ন। পাকিস্তান যে তথ্য দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে কাশ্মীরে আপনি জানেন যে একটি পাঠানকোটে একটি এয়ারবেস রয়েছে আর একটি আদমপুরে এয়ারবেস রয়েছে। আদমপুর বেজে তাদের S-400 মোতায়েন ছিল। সেই আদমপুর বেজে হামলা হয়েছে, সেখানে পাকিস্তান সেনাবাহিনী বলছে যে তাদের S-400 যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। যদি এই কথা সত্য হয়ে থাকে তাহলে ভারতের শুধু এই বিগত 5 দিনে তাদের যে অর্থনৈতিক ক্ষতি এবং তাদের যে সামরিক ক্ষতি এটিকে পুনর্বাসন করতে ভারতের প্রায় 4-5 বছর লেগে যাবে। এবং যে বেস গুলোর কথা বলা হচ্ছে, আপনার এমনকি গুজরাটে একটি ড্রোনের ফ্যাক্টরিতেও পাকিস্তান হামলা চালিয়েছে। এবং আপনি দেখেছেন পাকিস্তান প্রায় 18টি সামরিক অবস্থানে কিন্তু ভারতের হামলা চালিয়েছে। এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মানবিক দিক থেকে সেটা আমরা কিন্তু কেউই জানি না, কারণ এটা ভারতের তরফ থেকে কোনো ইনফরমেশনই প্রকাশ করা হচ্ছে না। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি সেটা যে এত ব্যাপক হয়েছে ক্ষয়ক্ষতিটা যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী গভীর রাতে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলতে বাধ্য হয়েছেন যে আমাদের সিজ ফায়ারটা একটু ব্যবস্থা করে দেন। এবং এই 2 ঘন্টার ভিতরে কি হয়েছে, 2 ঘন্টার ভিতরে আমি মনে করছি যে ভারতের যে সাউদার্ন কমান্ড অর্থাৎ সাউথ ইন্ডিয়া তামিলনাড়ু থেকে অথবা ভারতের অন্যান্য ইস্টার্ন কমান্ড থেকে ভারত হচ্ছে সৈন্য সমাবেশ করার চেষ্টা করছে নর্থ ওয়েস্ট কমান্ডের। কারণ ভারতের আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ছিল আপনার কার্গিলের যে সামরিক হেডকোয়ার্টার ছিল সেটিকে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে। অর্থাৎ আপনারা দেখেছেন কালকে পাকিস্তান কিন্তু একটা ভারতের S-400 ধ্বংস ধরে নিলাম যে ধ্বংস হয়নি, কিন্তু আপনি দেখেছেন যে একটা সময় পরে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের অনেকগুলো অবস্থানে একসাথে কিন্তু আক্রমণ করেছে। কোনো জায়গায় হচ্ছে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল দিয়ে, কোনো জায়গায় হচ্ছে বিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ব্যাপক পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে ভারতের। কাজে এই অবস্থাতে ভারত হচ্ছে কিছু সময় নিয়ে তার যে অঞ্চলগুলো সেনা শূন্য হয়ে পড়েছে সেখানে সেনাদেরকে পুনরায় তাদেরকে সেখানে পৌঁছানোর জন্য হয়তো যে সময়টি প্রয়োজন ছিল সেই সময়টি নিয়ে আবার যুদ্ধবিরতি কিন্তু ভঙ্গ করেছে। কিন্তু
আহ এখানে যদি আপনি বিভিন্ন বিশ্লেষকদের বিশ্লেষণ পর্যালোচনা করেন পশ্চিমা বা পূর্বের, তাহলে দেখবেন সবাই কিন্তু একটি কথা বলতো যে ভারত হচ্ছে সামরিক দিক দিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে। কিন্তু আমরা গত 5 দিনে যেটি দেখলাম, সেটিতে 5 দিনে ভারতের যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এই যুদ্ধ যদি 1 মাস দীর্ঘায়িত হয় তাহলে ভারত মনে হচ্ছে যে প্রায় 30-40 বছর পিছিয়ে যাবে, শুধু সামরিক দিক দিয়ে নয়, প্রযুক্তিগত দিক দিয়েও। কাজে যেটা মানুষজন ভাবছিল, বিশ্লেষকরা যেটা ভাবছিল যে পাকিস্তান যেমন ভারত পশ্চিমা রাফায়েল ফাইটার জেট ব্যবহার করে, সেই রাফায়েল ফাইটার জেটে রয়েছে ম্যাটিওর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিন্তু ব্যবহার করার সুযোগও পায়নি রাফায়েল বিমানগুলো। তার আগেই যে চাইনিজ জে-10C অর্থাৎ $25 মিলিয়ন যে বিমান, সেই বিমানটি ভূপাতিত করলো $300 মিলিয়ন একটি বিমানগুলোকে, এবং বারবার সেটি করছে। এর বাইরে হচ্ছে মানুষজন কিছু হিসাবে ভুল করেছে ভারতের সেনাবাহিনী বা প্রতিরক্ষা বিষয়ক বিশেষজ্ঞরা। সেটি হচ্ছে পাকিস্তান চায়নার যে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বা একটি, মানে এটির বাংলাটা ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, অর্থাৎ একটি বিষয় বা একটি টেরেইন বা একটি অবস্থা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখার জন্য বা সম্পূর্ণ আহ আপনার ওই অবস্থা সম্পর্কে অবগত হওয়ার জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়, সেই প্রযুক্তিগুলো স্যাটেলাইট ব্যবহার করে কিংবা আহ, আপনার সার্ভেইলেন্স ইকুইপমেন্ট ব্যবহার করে কিন্তু সেই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অর্জন করার একটি কৌশল চায়না থেকে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু রপ্ত করেছে, শিখেছে, এবং সেই যন্ত্রাবলী কিন্তু পাকিস্তান নিয়ে এসেছে। এর মধ্যে একটি আমি বলতে পারি, যেমন চায়নার যে এয়ারবর্ন ইলেকট্রনিক ওয়ারফেয়ার এন্ড কমান্ড কন্ট্রোল সিস্টেম রয়েছে, অর্থাৎ একটি বিমান, আপনি দেখবেন যে এই বিমানটির উপরে আপনার ব্যাঙের ছাতার মতো একটি গোল রাডার রয়েছে। হ্যাঁ, এই বিমানটি, এর বাইরে রয়েছে তুরস্ক থেকে নিয়ে যাওয়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট গুলো, যেগুলো কিনা শত্রু বাহিনীর বিমানের রাডার গুলোকে, বিমানের যে যোগাযোগ ব্যবস্থা তাকে সম্পূর্ণরূপে ব্যাহত করতে পারে। অর্থাৎ একটি পাইলটকে প্লেনে থাকা অবস্থায় তার অবস্থানগত এবং অবস্থাগত যে যে ফ্যাক্ট গুলো রয়েছে, সেই ফ্যাক্ট গুলো থেকে একটি সময়ের জন্য সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে পারে। কাজে এই জিনিসগুলো কিন্তু হিসাব কিতাব করা হয়নি ভারতের জন্য। এর বাইরে কৌশল রয়েছে। কৌশলগত অবস্থা থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনী এমন কিছু কৌশল অবলম্বন করেছেন, যেমন মনে করেন এয়ার স্যাচুরেশন টেকনিক, অর্থাৎ তারা সস্তা 400 ড্রোন ভারতের আকাশ সীমায় পাঠিয়ে দেওয়ার পরে ভারত সেই ড্রোনগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। এর ফাঁকে তারা সেই ড্রোনগুলোকে ধ্বংস করার জন্য যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে ভারতের, সেটিকে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত করে একটি হাইপারসনিক বিমান থেকে। এবং আপনারা আজকে কিছু জিনিসের ভিডিও পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলগুলো থেকে হয়তো আপনিও দেখেছেন যে যেই 3টি বিমান আকাশে উড়েছিল ভারতের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনাগুলো এবং বিমানের ভারতের যে এয়ার বেস গুলো রয়েছে, বিমান ঘাঁটিগুলো রয়েছে, সেগুলোকে ধ্বংস করার জন্য তারা কিন্তু শেষবারের মতো তাদের আত্মীয় স্বজনকে চিঠি লিখে গিয়েছিল যে আমরা আর হয়তো ফিরে নাও আসতে পারি, না আসলে মা তুমি এটা করো, স্ত্রী তুমি এটা করো, আমাদেরকে মাফ করে দিও, এরকম তারা কিন্তু শেষ চিঠি লিখে গিয়েছিলেন। কিন্তু তারা 3জনই দেখেছেন যে সশরীরে এবং সসম্মানে ফিরে এসেছেন। কিন্তু আজকে যেটি আল জাজিরার পাকিস্তানের মুখপাত্র নিশ্চিত করেছেন যে আরো 2টো রাফায়েল আজকে ভূপাতিত করা হয়েছে এবং একটির পাইলট ছিলেন নারী, যিনি সুস্থ রয়েছেন এবং পাকিস্তানের হাতে আটক রয়েছেন। তো এই যুদ্ধটা আসলে ইন্ডিয়ার জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনছে না। আর আরেকটি জিনিস মাসুম ভাই আমাদের দর্শক শ্রোতাদের অবগতির জন্য বলতে চাই, সেটি হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার এই ধৃষ্টতার পরেও যদি, ভারতের এই ধৃষ্টতার পরে যদি পাকিস্তান যুদ্ধ থামিয়ে দেয়, তাহলে কিন্তু এটি পাকিস্তানের জন্য একটি পরাজয় হবে। কারণ ভারতের যে যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্ব অনুযায়ী আপনি যদি শান্তি চান তাহলে আপনি হচ্ছেন দুর্বল, এবং সে আপনাকে
বারবার আঘাত করবে, যেটি আমরা কিন্তু গত 5 দিনে পেয়েছি। ভারত আঘাত করেছে, পাকিস্তান কিন্তু প্রতিঘাত করেনি, পাকিস্তান ডিফেন্স করেছে এবং সেই ডিফেন্সে 5টি ফাইটার জেটকে ভূপাতিত করেছে। 3 দিন পরে পাকিস্তান রিটেলিয়েট করবে বলেছিল, কিন্তু পাকিস্তানের রিটেলিয়েট করার আগেই গতকালকে রাত্রে আপনি দেখেছেন যে ভারত কিভাবে পাকিস্তানের সার্বভৌম ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে এবং পরবর্তীতে পাকিস্তানকে তার কড়া জবাব দিতে হয়েছে, যেটি সহ্য করতে না পেরে আমাদের প্রতিবেশী দেশটি আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের শরণাপন্ন হয়। কাজে পাকিস্তানের এখন যেটি করা উচিত বলে আমি মনে করি একজন বিশ্লেষক হিসেবে, সেটি হচ্ছে যে পাকিস্তানের সাথে ভারতের যে 75 বছরের যে কনফ্লিক্টটি রয়েছে, সেই কনফ্লিক্টটি কাশ্মীরকে কেন্দ্র করে। কাশ্মীরের একটি চিরস্থায়ী বন্দোবস্ত হওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে শান্তি চুক্তি না করা, কারণ এতে পাকিস্তান পরাজিত হবে এবং এটি পাকিস্তানের জন্য একটি সুযোগ। তার কারণ কূটনৈতিক এবং সামরিক একটি সুবিধাজনক পজিশনে পাকিস্তান তাকে নিয়ে যেতে পেরেছে বিগত 5 থেকে 7 দিনে। কাজে এইটাই মুখ্য সময় যে পাকিস্তান কাশ্মীরের যে সমস্যাটি রয়েছে এটির সমাধান করে ফেলতে হবে। যদি পাকিস্তানের প্রাক্তন প্রাইম মিনিস্টার ইমরান খান থাকতেন তাহলে আমরা দেখতাম। জি, এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে এই মুহূর্তে ইমরান খানকে খুব দরকার ছিল। ইমরান খান থাকলে হয়তো তিনি এই কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিক ফোরামে যে কোনো ভাবে চাপ প্রয়োগ করে ফেলতে পারতেন। 2 নম্বর কথা হলো, পাকিস্তান থেকে আজকে আমাকে যে সাংবাদিকরা তথ্য দিচ্ছিলেন তারা বলছেন যে ভারতের ডিফেন্স সিস্টেম ভেঙে দিয়ে যখন S-400 অকেজো হয়ে যায়, তাদের এয়ারবেস গুলো ধ্বংস হয়ে যায় এবং মানে একটা না, আমাকে বলা হচ্ছে 22টা জায়গায় অ্যাটাক করেছে পাকিস্তান এট এ টাইম। এবং ওই সময় সামরিক স্থাপনায় 22টা জায়গায় সামরিক স্থাপনায় কোনো সামরিক স্থাপনায় কিন্তু আঘাত হানা হয়নি। এবং বলা হচ্ছে যে পাকিস্তানের বিমান বাহিনী তাদের ফাইটার জেট গুলো নিয়ে তারা ইন্ডিয়ার মধ্যে ঢুকে 3 থেকে 3.5 ঘন্টা নিজেরাই ইন্ডিয়ান ভূমিতে বসে বসে বেছে বেছে মেরে আসছে তাদেরকে অ্যাটাক করে, মানে ভারত সেখানে দাঁড়াতে পারেন। তার মানে 3 ঘন্টার জন্য পুরো কাশ্মীরটা কিন্তু পাকিস্তান বিমান বাহিনীর হাতে ছিল। এবং একটি ভিডিও আমাকে পাঠিয়েছে, সেখানে দেখলাম যে পাকিস্তানের একটি বিমানকে টার্গেট করে নিচ থেকে 4টা পজিশন থেকে ভারত এন্টি মিসাইল তারা হিট করেছে এবং সেই বিমানটাকে ক্র্যাশ করানোর জন্য 4টা পজিশন থেকে হিট করেছে। কিন্তু একজন বৈমানিক বা একজন পাইলট 4টা পজিশন থেকে অজস্র শত শত গুলি মিসাইল ভেদ করে সেই বিমানটা নিয়ে আবার সেই স্থাপনাগুলোকে ধ্বংস করে আবার ফেরত এসছে। অসাধারণ কিছু ভিডিও দেখলাম। কিন্তু এখন প্রশ্ন হলো, আন্তর্জাতিক ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে যদি একটু ফেভার করে, সেক্ষেত্রে পাকিস্তান চাপে পড়ে যাবে অর্থনৈতিকভাবে, পাকিস্তানের মন্দার মতো কারণ, এবং রাজনৈতিকভাবে পাকিস্তান খুব দুর্বল পজিশনে আছে। আপনি কি মনে করেন এই মুহূর্তে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যুতে বড় কোনো চাপ তৈরি করতে পারবে? সেখানে এরদোয়ানের মতো একজন ডাকসাইটে নেতাকে প্রয়োজন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, দেখুন মাসুম, পাকিস্তানের এই গেম চেঞ্জিং, জি বলেন, আপনি এটা শেষ করেন, আমরা নেক্সট প্রশ্ন যাব। আচ্ছা, আমি আপনার প্রথম প্রশ্নটার খুব দ্রুত জবাব দিব। মাসুম ভাই, আপনি যে কথাটি বলছেন, আসলে কাশ্মীরের কূটনৈতিক সমাধানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে আসলে অনেক আগে। কাশ্মীরের এখন যেটি হচ্ছে, আপনি যে কথা বলছিলেন, ভারতের নর্দার্ন কমান্ডের এয়ার সুপিরিয়রিটি এখন পুরাটাই পাকিস্তানের পক্ষে, অর্থাৎ তাদের কোনো এয়ার সুপিরিয়রিটি নেই। দ্বিতীয়ত হচ্ছে, সেখানকার এটি একটি বড় অ্যাডভান্টেজ যুদ্ধের ক্ষেত্রে। সেখানে সামরিক দিক দিয়েও এবং কূটনৈতিক দিক দিয়েও পাকিস্তান সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ পাকিস্তান তো যুদ্ধবিরতি করেছিল, ভারতেই তো চুক্তিটা ভঙ্গ করলো, আবার ভারতেই তো প্রথম আক্রমণ করলো পাকিস্তানকে। কাজে পাকিস্তানের উচিত প্রথমে ময়দানে এবং পরবর্তীতে হচ্ছে টেবিলে বসা। আগে যদি টেবিলে বসে যায় তাহলে হচ্ছে পাকিস্তান বরাবরের মতোই টেবিলেই কিন্তু হারে ভারতের কাছ থেকে, এবং আমার মনে হচ্ছে এখন যদি বসে যান তিনি, এখন পাকিস্তান হেরে যাবে। এই ক্ষেত্রে আপনি এরদোয়ানের কথা বলেছিলেন বা ইমরান খানের কথা বলেছিলেন, এই দুই নেতার মধ্যে সম্পর্ক ভালো ছিল এবং তারা একে অপরকে বুদ্ধি পরামর্শ দিতেন। যদিও রাষ্ট্রপতি এরদোয়ানের সাথে শাহবাজ শরীফের সম্পর্ক ভালো এবং তিনি তাকেও বুদ্ধি পরামর্শ এবং বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছেন। এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে মাসুম ভাই, যে ভারতের যেই
নেচারটির বহিঃপ্রকাশ হচ্ছে, এটি কোনো সেন্সিবল বা দায়িত্বশীল কোনো রাষ্ট্রের আচরণ হতে পারে না। কাজে এটি কিন্তু বিশ্ব আহ, কূটনৈতিকরা পর্যবেক্ষণ করছে, বিশ্বের যারা নীতি নির্ধারক রয়েছেন, হ্যাঁ, বিশ্বের যারা আহ, অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, ব্রিটেন সহ বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ, তারা সবাই দেখছে পাকিস্তান এখানে নিশ্চিত রূপে তুরস্ক, আজারবাইজান, তারপর তুর্কিশ প্রজাতন্ত্র যে রাষ্ট্রগুলো রয়েছে, কিরগিজস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, চীন, সৌদি আরব এবং কাতার এবং আরো অনেকগুলো দক্ষিণ আফ্রিকা এবং মধ্য আফ্রিকার রাষ্ট্রের সহায়তা, কূটনৈতিক সমর্থন পাবে। আমি মনে করি যে বাংলাদেশ এই যুদ্ধের ব্যাপারে নিরপেক্ষ থাকলেও পাকিস্তান যদি কোনো সাহসী পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশও কূটনৈতিকভাবে হয়তো সেটি সমর্থন করবে। কারণ একটি দীর্ঘমেয়াদী, দেখুন কাশ্মীরি যারা রয়েছে তারা দুই ভাগে বিভক্ত রয়েছে এবং তারা বিগত ৭৫ বছর ধরে অনেক কষ্ট দুর্ভোগ ভোগ করছে। কাজে এই কষ্টের একটি, মানে কাশ্মীরকে গাজায় পরিণত হতে যাতে না হয়, সেই জন্য যদি একটি পদক্ষেপ নেয় পাকিস্তান, তাহলে পুরো মুসলিম বিশ্বই আমি মনে করি পাকিস্তানের পিছনে এসে দাঁড়াবে। আর এর পাশে এর বাইরে যদি কোনো অন্য কিছু চিন্তা করে ভারতের সাথে, ভারত হচ্ছে সময় কিনতে চাবে পাকিস্তানের কাছ থেকে, প্রস্তুতি নিয়ে আবার পাকিস্তানকে পাল্টা আক্রমণ করার জন্য। তো আক্রমণ করার পরে তাকে যদি কোনো খেসারত দিতে না হয়, তাহলে সে তো আক্রমণ বারবার করতেই থাকবে। কিন্তু যদি খেসারত দিতে হয়, হ্যাঁ, সেই খেসারতটা শুধু সামরিক খেসারত দিলে হবে না। সামরিক খেসারত তো দিচ্ছে, এই খেসারতটা হচ্ছে ভৌগোলিক এবং রাজনৈতিক খেসারত দিতে হবে, এবং এইটি পাকিস্তানের পক্ষে সম্ভব বলে আমি মনে করি। শুধু আমি না, তুরস্কের আমি গতকালকে তুরস্কের এবং ইরানেরও কিছু ভূরাজনৈতিক বিশেষজ্ঞের বিশ্লেষণ শুনছিলাম। তারাও কিন্তু এই পক্ষে, এই যুদ্ধের যে দাড়িপাল্লাটি, এটি যে পাকিস্তানের পক্ষে ভারী হয়ে গিয়েছে, সেটির কথা কিন্তু তারাও বলছে। মাসুদ ভাই, আপনার দ্বিতীয় প্রশ্নটি করেন প্লিজ। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্নটা হলো যে এই মুহূর্তে আপনি তো পুরো সামারিটা তুলেন একদম সংক্ষিপ্ত। আমি জানি যে আপনি তুরস্কে একটি প্রোগ্রামের মধ্য থেকে আমার সাথে লাইভে আসছেন, বাংলাদেশ থেকে অনেক সম্মানিত ডেলিগেটরা সেখানে উপস্থিত আছে। একটা কনফারেন্স হল থেকে আপনি বের হয়ে আমার সাথে লাইভটা করছেন। আমি আর 5 মিনিট আপনাকে বিরক্ত করব। এখন যদি সিজফায়ার ভঙ্গ হয় ইসরায়েলের মতো, পাকিস্তানের কি করণীয় সেটা আপনি বলছেন। কিন্তু এই যে লড়াইটা এখন পর্যন্ত আমরা দেখলাম যে বিমান বাহিনীর একটা বড় রকম বিজয়, এখন স্থল বাহিনী বা নৌবাহিনী তারা সেভাবে ব্যবহার করেনি। পাকিস্তান স্থলে এবং নৌয়ে ভারতকে মোকাবেলা করার সামর্থ্য রাখে কিনা এটা নিয়ে একটু বলবেন, এবং আগামী দিনগুলোতে পাকিস্তান যেভাবে এতদিন তার বিজয়টা ধরে রেখেছে, এই সাফল্যটা ধরে রাখতে পারবে কিনা। মাসুম ভাই, আধুনিক যুদ্ধগুলোর আপনি লক্ষ্য করেছেন যারা বিজয়ী হয় তারা সকলেই কিন্তু আসলে বিমান বাহিনীর কারণেই বিজয়ী হয়। এবং আপনি দেখবেন যে এই রাষ্ট্রগুলো, এই উন্নত রাষ্ট্র, এগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিমান বাহিনীর প্রধান 3 বাহিনীর প্রধান হন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঠিক আছে, আচ্ছা, এটির একটি বিশেষ কারণ রয়েছে, সেখানে আজকে আর যাব না। কিন্তু আপনি যে কথাটি বললেন পাকিস্তানের, আমি মনে করি যে এই যুদ্ধে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর একটি বড় রোল রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর, নৌবাহিনীর খুব বড় রোল না থাকলেও নৌবাহিনীরও একটি রোল রয়েছে। কারণ নৌবাহিনী, আপনি তো জানেন ভারতের হচ্ছে বিমানবাহী রণতরী রয়েছে, সেটি কিন্তু গালফ অফ আরাবিয়াতে, অর্থাৎ আরব সাগরে, অর্থাৎ করাচির ঠিক নিচে, সেটি দিয়ে কিন্তু করাচি বন্দরে যাতে আঘাত হানতে না পারে সে কারণে বিক্রান্ত, জি, সেই দিকে কিন্তু নৌবাহিনী পাকিস্তানের সোচ্চার রয়েছে। এর পাশাপাশি আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করা একটি করভেট, অর্থাৎ একটি বৃহৎ যুদ্ধজাহাজ রয়েছে, যেটি বিশেষ করে সাবমেরিনদেরকে, দুশ্মন সাবমেরিনদেরকে প্রতিহত করতে পারস্থ এবং খুবই দক্ষ। এরকম একটি জাহাজ করাচিতে রয়েছে, অবস্থিত রয়েছে করাচির সাগর সীমায়। এবং এটি হচ্ছে তুরস্কর এই যুদ্ধজাহাজে অবস্থানটি, এটি
পাকিস্তানের জন্য আমি মনে করি যে শুধুই মনোবল বৃদ্ধি করার জন্য একটি পদক্ষেপ নয়, বাট অবশ্যই নৌযুদ্ধে পাকিস্তানকে তথ্য প্রযুক্তি এবং এই যে যেটি বললাম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, এই সিচুয়েশনাল অ্যাওয়ারনেস দিয়ে সাহায্য সহযোগিতা করার জন্যই গিয়েছে বলে আমি মনে করি। যে এটা আমার মত, এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না। এর বাইরে তুরস্কের যে যে আপনার ল্যান্ড বেসড অর্থাৎ মাটিতে অবস্থিত যে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট গুলো রয়েছে, সেগুলো পাকিস্তানের কিন্তু অনেক কাজে লাগবে। কাজে আমি মনে করি 3 দিক থেকে তারা সৈন্য অনেক বেশি হতে পারে। ভারতের পাকিস্তান থেকে প্রায় 1.4 মিলিয়ন, প্রায় আপনার 14 লক্ষ সৈন্য রয়েছে ভারতের। পাকিস্তানের হয়তো 5 থেকে 7 লক্ষ। কিন্তু আপনি জানেন যে পাকিস্তানের যারা সাধারণ জনগণ রয়েছেন তারাও কিভাবে মেশিন গান দিয়ে বা অ্যাসল্ট রাইফেল দিয়ে ওই ড্রোন গুলোকে আকাশে গুলি করে করে, ছোট যে ড্রোন গুলো ইসরায়েলের তৈরি, সেগুলোকে ভূপাতিত করছিল। কাজে পাকিস্তানের যে জনগণ রয়েছে তারাও কিন্তু অস্ত্র পরিচালনায়, বিশেষ করে ফ্রন্টিয়ারে যারা থাকে, মানে বর্ডার এলাকায় যারা থাকে, তাদের বেশিরভাগেরই অস্ত্র পরিচালনার কিন্তু কৌশল জানা রয়েছে। কাজে আমি মনে করি যে সংখ্যাটা আধুনিক যুদ্ধক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু প্রশিক্ষণ, ডিসিপ্লিন এবং যে যুদ্ধের যে পরিকল্পনা এবং যে কৌশল এবং প্রযুক্তি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রযুক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ অলিদ ভাই। আপনার ব্যস্ত সময়ের মধ্যে আপনাকে আমি আর ধরে রাখতে চাই না। এখন একটা বিষয় হলো যে আমরা প্রতিটা মানুষই আসলে বিশ্বের যেই প্রান্তে আছি সবাই তাকিয়ে আছি পাকিস্তানের দিকে। কাশ্মীর কবে মুক্ত হবে, প্রত্যাশাটা আমাদের কাশ্মীর নিয়ে। পাকিস্তানের এই বিজয়টা পূর্ণাঙ্গ হবে যদি কাশ্মীরকে স্বাধীন করতে পারে, এবং এই সুযোগটা হয়তো পাকিস্তান আবারও কয়েকশো বছর পরে পাবে জানি না। যে বিজয়টা পাকিস্তানের হাতে আছে এবং ভারতের মনোবলটা ভেঙে দিয়েছে, একটা গোষ্ঠীর বা জাতির বা একটা বাহিনীর যখন আসলে প্রথম ধাক্কায় মনোবল ভেঙে যায়, তারা সোজা হতে পারে না। যুদ্ধের ক্ষেত্রে এটাই কিন্তু সবসময় হয়, এবং পাকিস্তান যে বিজয়টা ধরে রেখেছে, আমি তাদেরকে সময় দিলে তারা আবার আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে আসলে পাকিস্তান কিভাবে বিজয় লাভ করেছে। এবং পাকিস্তান শুরু থেকে বলেছিল আমরা শান্তিগামী, আমরা শান্তি চাই। কিন্তু ভারত একটা স্বাধীন দেশে একটা মানে কোনো প্রমাণ ছাড়া একটা দুষ্টাপিয়ে দিয়ে তাদের উপর হামলা করে বসেছে। এইভাবে যে তাদের যুদ্ধ থেমে চাই মনে করি এটাই বেশি। কিন্তু পাকিস্তানের উচিত ছিল ভারতের যা করা দরকার সবকিছু করার, কিন্তু পাকিস্তান শান্তিগামী তারা বলেছে। তো ভারত যে একটা উগ্রবাদী, আর ভারতের যে সাহস নাই, কিছু নাই, এবং তার যে উগ্রতা রয়েছে, এটা এবার প্রমাণিত হয়েছে। তাদের দাদা বাবু, তাদের বাবা ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যুদ্ধ থামাতে হয়েছে। যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে অনুরোধ না করতেন তাহলে হয়তো বা যুদ্ধ চলতো। পাকিস্তান কিন্তু ট্রাম্পকে ফোন করে বলে নাই যুদ্ধ থামান। ভারত কিন্তু বারবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছে যে তাড়াতাড়ি যুদ্ধটা থামান, আর না হয় আমাদের অবস্থা সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তারপর যুদ্ধ থেমেছে। অর্থাৎ ভারত একটা সন্ত্রাসী দল, তারা হামলা করে বসেছে, তাদের হামলা করার মতো যে যোগান সেটাও আসলে তাদের নাইকা। মনে করেছিল পাকিস্তান মনে হয় একদম ঢিলেঢালা কিছু বলবে না, পাকিস্তান বুঝিয়ে দিয়েছে তারা বিশ্বের পরাশক্তিদের মধ্যে থেকে